সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি একটি অনলাইন ক্লাসে এসেছি। সর্বপ্রথম আয়োজিত যে ক্লাসটি এখন আমি সত্যগোপাল বর্মন আতালি হাই স্কুল থেকে ক্লাসটি করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ট্যাগ কোয়েশ্চেন। তো প্রথমে আমাদের জানতে হবে ট্যাগ কোয়েশ্চেন জিনিসটা কী। ট্যাগ শব্দের অর্থ হলো জুড়ে দেওয়া, আর কোয়েশ্চেন শব্দের অর্থ হলো প্রশ্ন। তাহলে ট্যাগ কোয়েশ্চেন শব্দের অর্থ হয়ে গেল প্রশ্ন জুড়ে দেওয়া। আমরা সাধারণত কোনো বাক্য বললে আমরা একটা হ্যাঁবোধক বা নাবোধক উত্তর জানার জন্য প্রশ্ন জুড়ে দিই। ঠিক সেই জিনিসটাই আমরা আজকে শিখব। এটা শেখার মাধ্যমে আমরা 11 নম্বর যে প্রশ্নটি আছে গ্রামারে সেটা সলভ করতে পারব। তো ট্যাগ কোয়েশ্চেন বোঝার জন্য আমাদের প্রথমে জানা দরকার সাবজেক্ট এবং ভার্ব। এই দুইটা জিনিস অবশ্যই জানা লাগবে। পাশাপাশি জানতে হবে বাক্যটি হ্যাঁবোধক আছে নাকি নাবোধক আছে। সেটা জানার পর আমরা এটা সহজে সমাধান করতে পারবো। তাহলে বেসিক নিয়ম কিছু আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন হলো, বাক্যটি যদি হ্যাঁবোধক হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেনটি হবে নাবোধক, আর বাক্যটি যদি নাবোধক হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেনটি হবে হ্যাঁবোধক। আর ট্যাগ কোয়েশ্চেনে থাকবে সাবজেক্টের প্রোনাউন, এই জিনিসটি তো নাউন থাকলে প্রোনাউন করে নিতে হবে। আর তাহলে আমরা এই বেসিক জিনিস থেকে বুঝে নিই ট্যাগ কোয়েশ্চেন আমরা কীভাবে করবো। যেমন একটা বাক্য দিতে পারি আমরা, The boy is smart. এই বাক্যটি এটা প্রকৃতপক্ষে একটি হ্যাঁবোধক বাক্য। এখানে সাবজেক্ট হলো দ্য বয় আর ভার্ব হলো ইজ। তাহলে এটাকে যদি ট্যাগ কোয়েশ্চেন করি, আমাদের দ্য বয় এটা নাউন ফর্মে থাকার কারণে এটাকে প্রোনাউন ফর্ম করে নিতে হবে। কি লিখতে হবে? ইজন্ট হি। তাহলে আরেকটা প্রশ্ন শুরু হয়ে গেল, সেটা হলো কি নাকি সি কীভাবে বুঝবো। ট্যাগ কোয়েশ্চেনে বোঝার জন্য আমরা প্রথমে নাউনকে দুই ভাগে ভাগ করে নিব। নাউনটি যদি ব্যক্তিবাচক হয় তাহলে একরকম, আর নাউনটি যদি বস্তুবাচক হয় তাহলে আরেক রকম। তো ব্যক্তিবাচক নাউন এটাও আবার দুই ভাগে ভাগ করে নিব। ব্যক্তিবাচক পুরুষবাচক হলে কি, আর স্ত্রীবাচক হলে সি। বস্তুবাচক জিনিস সিঙ্গুলার থাকে তাহলে ইট। এখন কোয়েশ্চেন হলো, যদি একের অধিক থাকে বা প্লুরাল থাকে তাহলে আমরা কি করব? তাহলে আমরা দে বসাবো, সেটা হোক ব্যক্তিবাচক অথবা হোক বস্তুবাচক। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো দে কখন বসাবো। যদি এরকম থাকে, বুকস অলওয়েজ হেল্প ইউ। এই বাক্যটার মধ্যে আগের মধ্যে আমরা জানবো সাবজেক্ট হলো বুকস, অলওয়েজ কিন্তু ভার্ব নয়, ভার্ব হলো হেল্প। এটা হলো একটা মেইন ভার্ব। আর মেইন ভার্ব থেকে যদি ট্যাগ কোয়েশ্চেন করতে হয় তাহলে সবসময় কী করতে হবে? ডু, ডাজ অথবা ডিডের কথা ভাবতে হবে। যেহেতু হেল্প একটা V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেহেতু ডু ভার্ব ফলো করতে হবে। তো এখন বুকস প্লুরাল মানে বইগুলো, যেহেতু প্লুরাল সেহেতু আমরা বইয়ের জন্য দে বসাবো। তাহলে আমরা লিখতে পারি ডোন্ট দে। তাহলে এইগুলো জানার জন্য আমরা আরেকটা বেসিক জিনিস জানবো, সেটা হলো ট্যাগ কোয়েশ্চেন যেহেতু সাবজেক্ট এবং ভার্বের কাজ করে, ট্যাগ কোয়েশ্চেনে মূলত 24টি অপারেটর আছে। তো অপারেটর জিনিসটাকে একটু বলে নিই। অপারেটর জিনিসটা হলো একাধিক অক্সিলারি ভার্বের মধ্যে প্রথম যে অক্সিলারি ভার্ব আছে সেটা হলো অপারেটর। তো প্রথমে আমরা জানবো অপারেটর। তোমরা আগেই পূর্ববর্তী ক্লাস থেকে জেনেছ টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব এবং মডেল অক্সিলারি ভার্ব। ঠিক সেই জিনিসগুলোই অপারেটর হিসেবে কাজ করবে, সেগুলো একটু ভালো করে জানা যায়। প্রথমে আমরা জানবো টু বি ভার্বগুলোর মধ্যে কোনগুলো অপারেটর। টু বি ভার্বের মধ্যে অপারেটর হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ এবং ওয়্যার। টু ডু ভার্বের মধ্যে হলো ডু, ডাজ, ডিড। টু হ্যাভ ভার্বের মধ্যে হলো হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। আর মডেল অক্সিলারি ভার্বের মধ্যে অপারেটর হিসেবে কাজ করবে shall, should, will, can, could, may, might, must, used to, ought to, dare এবং need। তাহলে আমরা জেনে নিলাম এই 24টি হলো মূলত ট্যাগ কোয়েশ্চেনের অপারেটর। এই অপারেটরগুলো জানা থাকলে আমরা ট্যাগ কোয়েশ্চেনের ক্লাসগুলো সহজেই করে নিতে পারবো এবং ট্যাগ কোয়েশ্চেন পুরো 5 মার্কস অর্জন করতে পারবো। তাহলে অপারেটরের নেগেটিভ করে করার জন্য যে নোটটি দরকার সেটা তোমাদেরকে দিচ্ছি। আচ্ছা, নোটটা এরকম যে এম এইটার নেগেটিভে যদি ভার্ব ব্যবহার করি হয়ে যাবে আরএন্ট।
লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এম থাকলে কিন্তু আমরা এম নট বা 8 বসাতে পারি না, এটার জন্য বসাচ্ছি আরএন। এটা একটা নোট। আরেকটা ছোট্ট নোট হচ্ছে শ্যাল থাকলে সরাসরি শ্যালেন বসে না, তো শ্যাল থাকলে কি বসে? শান্ট বসে। SHAN অ্যাপোস্ট্রফি পরে হলো P, শান্ট। আরেকটা নোট হলো উইল। উইল থাকলে এক কোশ্চেনে কি বলবে নেগেটিভে? কোন্ট, WON অ্যাপোস্ট্রফি T, কোন্ট। এবং আরেকটা হলো ক্যান। ক্যান থাকলে এক্সট্রা একটা পেনের দরকার হয় না, সে আবার লেখো হ্যাঁ, এইভাবে। তাহলে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। এটা জানার পাশাপাশি আমরা এবার একটু জানবো ট্যাগ কোশ্চেনে সাবজেক্টগুলোকে কীভাবে আইডেন্টিফাই করতে হয়। এখন সাবজেক্টের মধ্যে এমন কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো বোঝা যায় না, এটা সিঙ্গুলার, মূলত সিঙ্গুলার থাকে কিন্তু প্লুরালে ব্যবহার করতে হয়। সেগুলো কেন করতে হয় এবং কীভাবে করতে হয় সেটা এখন তোমাদেরকে জানাবো। সেটা যেমন ধরো এভরিওয়ান বা everybody, anyone বা anybody, আরো আছে এরকম no one বা nobody, none, someone বা somebody। এখানে লক্ষ্য করো বন্ধুরা, এখানে এভরিওয়ান, এভরিবডি, এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, নোবডি, নান, সামওয়ান, সামবডি, এটাকে মনে রাখার সহজ উপায়টা হলো সাবজেক্টের পরে ওয়ান আছে এবং বডি আছে। প্রত্যেকটা ওয়ার্ডের পিছনে ওয়ান এবং বডি থাকার কারণে বুঝে নেব যে সাবজেক্টে কোনো ওয়ান বা বডি যুক্ত যে কোনো সাবজেক্ট থাকে। এটার জন্য আমরা কী করবো? দে বসাবো। এখন কোশ্চেন হলো দে কেন বসাবো? দে বসাবো এই কারণে, যেমন এভরিওয়ান ইজ প্রেজেন্ট, আমরা যদি বলি ইজন্ট হি, এটা হচ্ছে না। কারণ কি? কারণ হি বললে এভরিওয়ান বলতে প্রত্যেককে বোঝায়, এখানে নারী পুরুষ উভয়ই আছে। উভয় থাকার কারণে যদি হি বলি তাহলে সি বাদ গেল, আর যদি সি বলি তাহলে হি বাদ গেল। সেই জন্য আমরা এটা কী করবো? দে বসাবো। গ্রামাটিক্যাল যে জেন্ডার ডিসক্রিমিনেশন আছে এটাকে তুলে দেওয়ার জন্যই আমরা এই কাজটা করতে হবে। গ্রামাটিক্যালি এভরিওয়ান, এভরিবডি এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু তারপরও ট্যাগ কোশ্চেনের মধ্যে দে বসাতে হবে। এখন কোশ্চেন হলো দে যে বসাবো, দে বসানোর পরে এটা কি ভার গুরুত্বপূর্ণ নাকি সাবজেক্ট গুরুত্বপূর্ণ? অবশ্যই খেয়াল রাখবে যে সাবজেক্ট ভার্বের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি বলি এভরিওয়ান ইজ প্রেজেন্ট, যে ইজেন্ট দে দিলে হবে না, কারণ কি দের সাথে ইজ যায় না, সেহেতু করবো আর এন্ড দে। তো বুঝে নিলাম কীভাবে এটা করতে হবে। আর এটার পাশাপাশি আরেকটা নোট আছে, সেই নোটটা হলো থিং যুক্ত, যেমন এভরিথিং, এনিথিং, নাথিং, সামথিং। তাহলে বুঝতে পারলাম এই থিং বস্তুটা কিন্তু বস্তুবাচক বোঝায়, এই জন্য আমরা কী বসাবো? এই জন্য ইট বসাবো। যেমন এভরিথিং ইজ ফাইন করতে হবে ইজন্ট ইট, নাথিং ওয়াজ ফাইন ওয়াজ ইট। কেন ওয়াজ ইট? কারণ কি নাথিং বলছে নেগেটিভ বাক্য, তাই এটাকে করতে হবে হ্যাঁ বুঝো। তাহলে এবার আমরা কিছু নেগেটিভ বাক্য চেনার জন্য কয়েকটা নোট দেখব। তো বন্ধুরা আমরা নোটগুলো করি, যেমন ধরো নো, এটা এমনিতেই নেগেটিভ, বোঝাই যায় নো। নট, neither, nothing, প্রত্যেকটাই না বোঝা, বোঝা যায় না এমন না বোধক আছে, যেমন ফিল, আরো আছে লিটল, আরো আছে হচ্ছে সেলডম। সেই সাথে আরো রয়েছে হার্ডলি, rarely, আরেকটা হলো scarcely। এগুলো কি
কীভাবে নাবোধক হলো সেটা আমি এখন ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব। শব্দের অর্থের দিক থেকে দেখলে দেখা যায় নো মানে এমনি নাবোধক, নট নয়, নাইদার কোনোটাই নয়, নাথিং কোনোটাই নয় বা কোনো কিছু নয়। ফিউ এবং লিটল এই দুইটার মধ্যে একটু গুরুত্ব দিতে হবে। ফিউ শব্দের অর্থ হলো সংখ্যায় নেই বললেই চলে, আর লিটল শব্দের অর্থ হলো পরিমাণে নেই বললেই চলে। কিন্তু এ ফিউ এবং এ লিটল কিন্তু আবার হ্যাবোধক। আমি আবার বলছি, এ ফিউ এবং এ লিটল কিন্তু হ্যাবোধক। তাহলে যদি বলা হয় আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, বাংলা অর্থ হবে আমার বন্ধু নেই বললেই চলে। তো কথাটা নাবোধক হলো, এই জন্য কিন্তু ট্যাগ কোয়েশ্চেনটি হ্যাবোধক করব। যেমন দেয়ার ইজ লিটল ওয়াটার, এটা কিন্তু একটা নাবোধক বাক্য, এই জন্য বলবো ইজ দেয়ার। শেল্ডন কদাচিৎ বা নেই বললেই চলে অর্থে হয় হার্ডলি, এরকমই একটা ওয়ার্ড। যেমন হি হার্ডলি কামস হিয়ার, বাংলা অর্থ হবে সে এখানে আসে না বললেই চলে। বেয়ারলি এরকমই নেই বললেই চলে অর্থে এগুলো রেয়ারলি কাছে এগুলো ব্যবহৃত হয়। তাহলে আমরা লক্ষ্য রাখবো এই নাবোধকগুলো যদি কোনো বাক্যে থাকে ট্যাগ কোয়েশ্চেনটা অবশ্যই হ্যাবোধক করে দিব। তাহলে কিছু এক্সাম্পল দেখা যাক। যেমন হি hardly goes to school, সে বিদ্যালয়ে যায় না বললেই চলে। এখানে আমরা দুইটা জিনিস ফাইন্ড আউট করবো, সেটা হলো একটা সাবজেক্ট, এটা হলো ভার্ব, আর এটা নাবোধক। এখন মেইন ভার্বগুলোকে কিভাবে সলভ করতে হয়, প্রথমে সলভ করতে গেলে আমরা ভার্বটা দেখবো ভার্বের শেষে এসিএস আছে কিনা। হ্যাঁ আছে, থাকার কারণে এখানে ডাজন্ট ব্যবহৃত হবে। যদি এসিএস না থাকতো এবং ডি1 থাকতো তাহলে ডু বা ডোন্ট ব্যবহৃত হতো। এখানে ডাজ বা ডাজন থেকে চুজ করতে হবে। এখন কোয়েশ্চেন হলো এটা কি হার্ডলি যেহেতু নেগেটিভ, ডাজন্ট ব্যবহার করতে পারবো না, তো আমরা ব্যবহার করবো হচ্ছে ডাজ। তাহলে যদি ডাজ ব্যবহার করি, হি এর জন্য সরাসরি হি বসে লিখতে হবে ডাজ হি, এটা হবে একটা ট্যাগ কোয়েশ্চেন। তো এখন মেইন ভার্বগুলোকে আইডেন্টিফাই করার জন্য যেই জিনিসটা আমাদের জানা দরকার সেটা আমরা একটু ভালো করে বুঝে নিই যে ভার্ব কয় প্রকার। ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করবো। মেইন ভার্ব দুই ভাগে ভাগ করলে একটা হবে V1 আর একটা হবে V2। V1 বলতে বোঝাবে প্রেজেন্ট ফর্ম, আর V2 বলতে বোঝাবে ভার্বের পাস্ট ফর্ম। V1কে আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করবো, একটা হচ্ছে V1 এর মধ্যে এসিএস থাকবে, একটা এসিএস থাকবে না। আর V2কে ক্যাটাগরাইজ করার দরকার নেই। তো এসিএস যদি থাকে V1 এ তাহলে ডাজ বা ডাজন্ট থেকে ট্যাগ কোয়েশ্চেন, এসিএস যদি না থাকে তাহলে ডু বা ডোন্ট থেকে ট্যাগ কোয়েশ্চেন, আর যদি V2 থাকে তো আমরা জানি ডিড বা ডিডন্ট থেকে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। তাহলে এটা একটু আমরা ক্যাটাগরাইজটা একটু বোর্ডে দেখে নিই। যেমন আমি মেইন ভার্বকে সংক্ষেপে লিখলাম এমভি। এমভি বলতে বোঝায় মেইন ভার্ব। তো মেইন ভার্বকে দুই ভাগে ভাগ করলাম। প্রথম পার্টটা হলো কি, এটা হলো V1, সেকেন্ড পার্ট এটা হলো V2। আর V1কে দুইটা ভাগে যদি ভাগ করি আমরা, একটা হলো প্লাস এস অথবা ইএস, একটা হলো মাইনাস এস অথবা ইএস। আর V2 অধিকাংশ ক্ষেত্রে কি থাকে, V2তে বন্ধুরা দেখবা অধিকাংশ ক্ষেত্রে থাকে ইডি যুক্ত, লাস্টে ইডি থাকবে। আর ইডি না থাকলেও অনেক V2 আছে, সেগুলো তোমরা কনজুগেশন অফ ভার্ব চার্ট চ্যাপ্টারটা পড়ে বুঝে নিবে। এসিএস যুক্ত থাকলে আমরা ডাজ বা ডাজন্ট, এসিএস না থাকলে V1 এ ডু বা ডোন্ট থেকে, এবং V2 থাকলে সেটার জন্য আমরা করবো ডিড বা ডিডন্ট থেকে। তাহলে এইভাবে মেম্বারগুলো আইডেন্টিফাই করতে পারবো। যেমন একটা বাক্য যদি এরকম থাকে আই ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট দেয়ার, এখানে ট্যাগ কোয়েশ্চেন যদি করি, আই হলো এটার সাবজেক্ট আর ওয়েন্ট হলো মেইন ভার্ব। মেইন ভার্ব কোন ফর্ম, এটা V1 না, এটা V1 না, এটা V2। V2 থাকলে আমরা আগেই বলেছি ডিড বা ডিডন্ট ব্যবহার করব। তাহলে এটা যেহেতু হ্যাবোধক বাক্য, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, তো কী করতে হবে, ডিডন্ট আই হবে হচ্ছে ডিডন্ট আই। আরেকটা কথা খেয়াল রাখবে, ট্যাগ কোয়েশ্চেনে যদি আমরা ভার্ব ব্যবহার করি, নট কিন্তু পুরোপুরি ব্যবহার করা যাবে না। নটকে কন্ট্রাক্টিভ ফর্মে ব্যবহার করতে হবে, যেমন কান, কান্ট, ডিডন্ট, ডাজন্ট এরকম ব্যবহার করতে হবে, তাহলে সঠিকভাবে আনসার দেওয়া সম্ভব হবে। এখন ছাত্রছাত্রীরা আরেকটা প্রশ্ন করে থাকে, সে প্রশ্নটা হলো যে পরীক্ষার খাতায় ট্যাগ কোয়েশ্চেন বাক্যটাকে পুরোপুরি লিখে দেবো নাকি এটা শুধুমাত্র উত্তর তুলে দিব।
অ্যাকচুয়ালি পরীক্ষার খাতা দুইভাবে দিলেই হয়, তারপরও বোঝার সুবিধার্থে এটা লিখে দিলেই ভালো হয়। করে লিখে দিলে আনসারটা স্যার যে পরীক্ষক উনি বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই, পরবর্তীতে আরেকটি ক্লাস নিয়ে হাজির হব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।